হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, তোমাদের এই বিষয়ে যে তোমরা যে অনলাইন ক্লাসগুলো যে খুব ভালোভাবে ফলো করছো, তার যে রিপোর্ট আমরা পাচ্ছি তাতে সত্যি আমরা অভিভূত। এবং পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমরা কিন্তু পড়াশোনার বিষয়ে যে খুব আগ্রহ সহকারে চালিয়ে নিয়ে যাচ্ছ, সেটাই আমাদের অনুপ্রেরণা। তো আমরা তোমাদের সেই আলোচনায় আবার অংশগ্রহণ করতে চলে এলাম এখানে। আজকে আমরা আলোচনা করব our past part 3, and the title of the chapter is how, when and where. কিভাবে, কখন এবং কোথায়। নিশ্চয়ই তোমরা ক্লাস 6 থেকেই এই ধারাবাহিকভাবে এটা পড়ে আসছো। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে তোমরা ক্লাস 6 এ our past part 1 পড়েছো, যে আমাদের অতীত দিনগুলো, the part 1, isn't it? You have studied in class 6. সেখানে তোমরা কি পড়েছো? সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যেমন হারাপ্পান সিভিলাইজেশন, দেন অ্যাবাউট দ্য ইমার্জেন্স অফ নিউ রিলিজিয়ান্স লাইক বুদ্ধিজম, জৈনিজম, এসব বিষয় তোমরা দেখেছো। দেন অ্যাবাউট অশোকা, মৌরিয়ান এম্পায়ার, এসব বিষয়গুলি তোমরা ক্লাস 6 এ পড়েছো আওয়ার পাস্ট পার্ট 1 তাতে, ঠিক না? আমাদের অতীত দিনগুলো যে পার্ট 1 ছিল ক্লাস 6 এ, সেটা সেখানে পড়েছো। অনেক কিছু বিষয় তোমরা জানতে পেরেছো। এরপরে ক্লাস 7 এ কি পড়লে তোমরা? আমাদের অতীত দিনগুলো পার্ট 2, আওয়ার পাস্ট পার্ট 2। সেখানে কি পড়লে? মিডিয়াভেল পিরিয়ড, বেসিক্যালি দিল্লি সালতানেটস অ্যান্ড মুঘলস, অ্যাবাউট দ্য মুঘল রুলার্স এন্ড অল, এগুলো তোমরা পড়েছো। মুঘল রাজাদের কাহিনী পড়েছো, মুঘল সম্রাটদের কাহিনী তোমরা পড়েছো, দিল্লি সুলতানদের কাহিনী তোমরা পড়েছো। আর এইবার তোমরা কি পড়ছো ক্লাস 8 এ? আওয়ার পাস্ট পার্ট 3 পড়ছো। পার্ট 3 যেটা পড়ছো, সেটাতে কি আছে? সেটাতে মূলত আছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতের কাহিনী, জাতীয় আন্দোলনের কাহিনী। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। নিশ্চয়ই তোমরা পড়তে শুরু করে দিয়েছো এবং সেটা বুঝতে পারছো। তো এই বিষয়ে এখানে যে বিষয়টা আমরা আজকে প্রথমেই আলোচনায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের টাইটেলটা হচ্ছে যে হাউ, ওয়েন এন্ড ওয়্যার, মানে কিভাবে, কখন এবং কোথায় সেই ইতিহাসের উৎপত্তি হলো, বা সেই সময়কালটা কিভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই যে কথাটা বলতে হয় যে সময় কতটা বা তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, তারিখের গুরুত্বটা, ওকে, হাউ ইম্পর্টেন্ট আর ডেটস, সেটা আমরা একটু দেখে নিই বিষয়টাকে। যেমন কিছু কিছু তারিখ আছে যেটা কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারি না। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ডেট অফ বার্থ কত, তোমার কত তারিখ জন্ম হয়েছিল, কোন বছর কত তারিখ তোমার জন্ম হয়েছিল, তো তুমি কি সেটা ভুলে যাও? কখনোই না। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দাও যে আমার ডেট অফ বার্থ হলো এত তারিখ। বা আরো কিছু, যেমন আমরা ভারতীয় হিসাবে কতগুলো ডেট আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ দেখো। যেমন যদি জিজ্ঞেস করা হয় ওয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষ কবে স্বাধীন হলো, নিশ্চয়ই এটা সঙ্গে সঙ্গে ক্লাসে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে উত্তর দিয়ে দিতে পারবে যে 15th August 1947। বা ওয়েন ডু উই সেলিব্রেট রিপাবলিক ডে, আমরা কবে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করি, সেটাও প্রত্যেকের জানা আছে, সেটা হচ্ছে 26 জানুয়ারি। বা আমরা কবে গান্ধী জয়ন্তী সেলিব্রেট করি, মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা কবে সেলিব্রেট করি, কবে উদযাপন করি, যেমন 2 অক্টোবর। তো কিছু কিছু বিষয় রয়েছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, তার সঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত রয়েছে বলেই সেই তারিখগুলো কতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমরা সেটা বুঝতে পারি, ঠিক কিনা? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন একটা সময়ে পরিস্থিতি এমন ছিল যে বিভিন্ন ঐতিহাসিকগণ কোনো একটা তারিখ নিয়ে প্রচন্ড বিতর্কের ঝড় তুলতেন। হয়তো মনে করো যে কোনো কারণে কোন একজন রাজা কবে সিংহাসনে বসলেন, বা তিনি কোন রাজ্য কবে জয় করলেন, যে এইসব বিষয়গুলো যে উপস্থাপন করা হবে হিস্ট্রিতে, তার জন্য সঠিক হয়তো প্রমাণ বা তথ্যের অভাব রয়েছে। তো সেই ক্ষেত্রে ঐতিহাসিকরা কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য প্রমাণের ঘাটাঘাটি করতে বা নিজের প্রচন্ড বিতর্কের এখানে সৃষ্টি হতো। ওকে, তারপরে একটা সলিউশনে আসা, ওকে, টু ফাইনালি টু গেট এ সলিউশন, ইট ওয়াজ নট এ ইজি জব। তাহলে এই যে একটা তারিখ নির্ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে আরো একটা বিষয় যেটা বলছিলাম, যে একজন রাজা কবে সিংহাসনে বসলেন, বা তিনি কি কি রাজ্য কবে কবে জয় করলেন, তার বিশেষ ঘটনাসমূহ কি, তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, এসব বিষয়ের সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু আরেকটা জিনিসও আছে, সেটা হলো সাধারণ মানুষের জীবন কাহিনী। এখানে কি শুধু রাজাদের সম্পর্কে বা কোনো মহান ব্যক্তিদের সম্পর্কে আমরা জানবো হিস্ট্রিতে? নিশ্চয়ই নয়। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি সাধারণ মানুষদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন বা তৎকালীন পরিস্থিতি, সমকালীন মানে ওই সময়কার পরিস্থিতি কেমন ছিল, হাউ ওয়াজ দ্য
economic, social life of that period, political situation of that period, these are also to be discussed in history. তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে তারিখ কতটা গুরুত্বপূর্ণ সেটা ডিপেন্ড করবে, সেটা নির্ভর করবে তার সঙ্গে জড়িত ঘটনার উপর। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে রাজার গুরুত্বপূর্ণ কীর্তিসমূহ, পাশাপাশি সাধারণ মানুষের যে সাধারণ দৈনন্দিন জীবনযাপন সেগুলো তৎকালীন পরিস্থিতিতে কেমন ছিল সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ নয় কি আমাদের ইতিহাসে জানার বিষয়ের মধ্যে? নিশ্চয়ই। তারপর মনে করো যে আমরা যে ঘটনাগুলো সাজাচ্ছি এটাকে বলা হচ্ছে ক্রনিক্যাল অর্ডার। তুমি যখন হিস্ট্রি পড়তে যাচ্ছ তাহলে দেখবে যে অনেক সময় বন্ধুদের সঙ্গে যখন কথা বলছো তখন অনেকেই বলে হিস্ট্রি ইজ ভেরি বোরিং, হিস্ট্রি আমার একদম ভালো লাগে না। কেন? ওই যে তারিখগুলো মনে রাখতে হয়, ঠিক না? হ্যাঁ, নিশ্চয়ই। তো কিছু তারিখ তো অবশ্যই মনে রাখতে হবে, তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তার সঙ্গে রিলেট করতে হবে, ঠিক আছে? তার অর্থ এই না যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির সম্পর্কে তার ধারাবাহিকভাবে প্রতি বছরের ঘটনা বা তাকে জুড়ে দেওয়া, এমন নয় বিষয়টা। কিন্তু কিছু তারিখ তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটা যতই আমাদের কাছে বিরক্তিকর মনে হোক না কেন, কারণ হিস্ট্রি ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ডেটস আর অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট হিয়ার। তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম যে অনেকের কাছে বিরক্তিকর বিষয় হলো আমাদের কাছে কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ থেকে যায়। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা যেটা যাচ্ছি, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আমাদের এই ক্লাস 8-এ আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ড, বা আমরা এখানে বলতে চাই যে জাতীয় আন্দোলনের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেখানে তোমরা দেখবে আমাদের বইয়ের প্রথমেই যে বিষয়টা আলোচনা করা হচ্ছে, একটা ছবি দেওয়া আছে, দেখবে যে ম্যাপের ব্যবহার সম্পর্কিত। যেমন জেমস রেনেল তিনি ছিলেন একজন তিনি ম্যাপ তৈরি করতেন, হি ইউজড টু প্রিপেয়ার ম্যাপ। তিনি 1782-তে, এই সনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে তোমাদের। ইন দ্য ইয়ার 1782 হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু প্রিপেয়ার দ্য ম্যাপ অফ হিন্দুস্তান। আচ্ছা, এখানে এই ম্যাপ তৈরির বিষয়টা কিভাবে আসছে? হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে আমরা যে সময়টার কথা বলছি, মানে অষ্টাদশ শতক বা তারও আগে থেকে কিন্তু যেটা শুরু হয়ে গেছে সেটা হলো কি? সেটা হলো শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়ে গেছে। সাধারণত আমরা পশ্চিমী দুনিয়ার কথা বলছি, ঠিক আছে? ইংল্যান্ডে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ওয়াজ স্টার্টেড অ্যাকচুয়ালি ইন ইংল্যান্ড। তো সেখান থেকে সারা পশ্চিমী দুনিয়ায় সেটা ছড়িয়ে পড়েছিল। তো তার জন্য কোনো জায়গায় যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে, তো সেখান থেকে যে পণ্য উৎপাদিত হচ্ছে, দ্য প্রডিউসড গুডস আর টু বি সোল্ড, যে জিনিসগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো তো বিক্রি করতে হবে। তো নিজের দেশে শুধু বিক্রি নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেগুলোকে বিক্রি করতে হবে। এবং সেটা করতে গেলে কি জানতে হবে? ওই জায়গার ভৌগোলিক পরিস্থিতি কি অবস্থানে রয়েছে, তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কি স্থলপথে হবে না জলপথে হবে, কিভাবে সেই জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, এসব জানতে গেলে নিশ্চয়ই ম্যাপের প্রয়োজন রয়েছে, মানচিত্রের প্রয়োজন রয়েছে। সো ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট হাউ ইম্পর্টেন্ট ওয়ার দ্য maps in those period, isn't it? So James Rennell, who used to prepare map, and he prepared the first map of Hindustan in the year 1782. এই সময়টা এখানে একটা ছোট্ট প্রশ্নও থাকতে পারে যে কে প্রথম হিন্দুস্তানের ম্যাপ তৈরি করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে? তাহলে তোমরা একটা ছোট্ট প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলে যে জেমস রেনেল প্রথম হিন্দুস্তানের ম্যাপ তৈরি করেন 1782 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে এটি একটি ছোট্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই দেখবে এই যে বিষয়টা যেখানে আলোচনা করা হচ্ছে, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় রয়েছে। সেটা কি? সেটা হলো যে ব্রিটানিয়া। ব্রিটানিয়া কি? ব্রিটানিয়া হলো, হ্যাঁ নিশ্চয়ই তোমরা ব্রিটানিয়া বিস্কিট বা কেক এগুলো খাও, ঠিক আছে? হয়তো কারো পছন্দ হতে পারে। তো ব্রিটানিয়া হচ্ছে দ্য সিম্বল অফ ব্রিটিশ পাওয়ার, যে ব্রিটিশ, ঠিক আছে, ইংরেজদের ক্ষমতার প্রতীক হলো সেই ব্রিটানিয়া। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখবে আমাদের বইয়ের প্রথম পেজেই। সেটা হচ্ছে যে ভারতীয় ব্রাহ্মণদের মধ্যে থেকে শাস্ত্র অর্পণ করা হচ্ছে সেই ব্রিটানিয়া, সেই প্রতীককে, ব্রিটিশ ক্ষমতার প্রতীককে। কি জন্য? মানে তার দ্বারা, সেই ব্রিটানিয়ার দ্বারা আমরা সুরক্ষিত থাকব, এই ধরনের একটা চিন্তাধারা তৎকালীন সময়ে কাজ করছিল। এই যে ঘটনাগুলো আমরা কেন বলছি? কারণ ধারাবাহিকভাবে আমাদের ক্লাস 8-এ যে ব্রিটিশ পর্ব যেটা শুরু হচ্ছে, বা রাজনৈতিক আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে শুরু হলো, এজন্য এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এখন আমরা যে বিষয়টা দেখব এখানে সেটা হলো গিয়ে যে এমন কিছু ঘটনা আছে যেমন মনে করো তুমি কোথাও রেলগাড়িতে করে ঘুরতে যাচ্ছ, ঠিক আছে? তো রেলগাড়িতে করে ঘুরতে গিয়ে তুমি হয়তো ভাবছো, আচ্ছা এই যে রেলগাড়ি চড়ছি, তাহলে সেই রেলগাড়ির চড়ার বিষয়টা, মানে রেল লাইন যে আবিষ্কার হলো বা রেলগাড়ি যে আবিষ্কার হলো, সেটা কবের ঘটনা বা সেটা কতটা গুরুত্বপূর্ণ? এটা রেলগাড়ি আমাদের কাছে এখন খুবই স্বাভাবিক ব্যাপার। ওকে, উই অ্যাকসেপ্ট ইট as it was always there,
ঠিক আছে না? আমাদের কাছে মনে হচ্ছে এটা যেন অনন্তকাল ধরেই আছে। বিষয়টা এমন নয়, সেটা তো কোনো একটা সময় আবিষ্কার হয়েছে। বা মনে করো তুমি কোনো একটা স্টেশনে নেমে, রেলগাড়িতে যেতে যেতে কোনো একটা স্টেশনে নেমে চা খাচ্ছ, ঠিক আছে, তোমার আত্মীয় পরিজনের সঙ্গে। তো এই যে চা খাওয়ার বিষয়টা, সেটাও এটা চা খাওয়াটা কবে আবিষ্কার হলো, এটা কি, এটা আমাদের কাছে খুবই স্বাভাবিক বিষয়, স্বাভাবিক একটা ঘটনা এখনের জন্য, ঠিক আছে। কিন্তু তাও তো একটা কোনো একটা সময় শুরু হয়েছে, তাহলে আমাদের কি এগুলো জানতে ইচ্ছে করে না? নিশ্চয়ই। তাহলে এসব ঘটনাগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন আমরা যে আরেকটা বিষয় যাচ্ছি, সেটা হলো যে ইতিহাসের সময়কালের বিভাগটা। এখানে বলতে গেলে আমাদের যে জিনিসটা বলতে হবে যে সময়কালের বিভাজন, সেটা একটু আমরা দেখে নিই যে কিভাবে মানে আমাদের ক্লাস 8-এ যে সময়কালের বিভাজন করা হচ্ছে, সেটা কিভাবে করা হচ্ছে, ইতিহাসের সময়কালের বিভাজনটা, সেটা আমরা দেখে নিই একটু। এখানে একজনের কথা অবশ্যই বলতে হবে, তিনি হলেন জেমস মিল। নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে, তোমরা প্রথম অধ্যায়টা যদি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই জানতে পারবে যে জেমস মিল 1817, ঠিক আছে, 1817 সালে জেমস মিল তিনি একটি বিখ্যাত বই রচনা করেন, ঠিক আছে। সেই বইটার নাম হলো এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তিনি একটি বই লেখেন, বই প্রকাশ করেন 1817 খ্রিস্টাব্দে তিনি একটি পুস্তক প্রকাশ করেন, তার নাম হচ্ছে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই তিনি যে সময়কালে বিভাজন করেছেন ভারতীয় ইতিহাসকে, সেটা ওই সময়ে কিন্তু বিশেষভাবে গৃহীত হয়েছিল। It was well accepted that time when he wrote the Indian history. তিনি এটা করতে গিয়ে সেখানে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন, ভারতীয় ইতিহাসকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। সেগুলো কি, সেগুলো আমরা দেখে নিই। তিনি প্রথম রাখছেন হিন্দু, তারপরে রাখছেন মুসলিম, তারপরে রাখছেন ব্রিটিশ। তিনি এই তিনটি সময়কালে, হিন্দু, মুসলিম এবং ব্রিটিশ, এই তিনটি সময়কালে ভারতীয় ইতিহাসকে বিভাজন করেছিলেন। তো যেটা বলছিলাম যে ওই সময়ে এই যে বিভাজনটা, সেটা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছিল, মানে গৃহীত হয়েছিল বিষয়টা। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো তো, ওনার যে এইভাবে হিস্ট্রিটাকে ডিভাইড করা, মানে ধর্মের ভিত্তিতে হিন্দু, মুসলিম এবং ব্রিটিশ, তো এটা কতখানি যুক্তিসঙ্গত? নিশ্চয়ই তোমরা যুক্তি দিয়ে ব্যাপারটা চিন্তা করবে যে এটা আদৌ যুক্তিসঙ্গত কিনা। তিনি যেটা দেখাতে চেয়েছেন যে সাধারণত হিন্দু এবং মুসলিমরা যখন ভারতবর্ষে শাসন করছিলেন, তখন তিনি সেই পিরিয়ডটাকে বলছেন মানে অন্ধকারময় যুগ, ওকে, ডার্ক পিরিয়ড। তিনি সেটাকে বলছেন ডার্ক এজ। ডার্ক এজ কেন তিনি এই পিরিয়ডটাকে ডার্ক এজ বা অন্ধকারময় যুগ বলে কেন প্রকাশ করছেন? কারণ তিনি দেখাচ্ছেন যে ওই সময় ছিল যে ধর্মীয়, এই সময় এই সময়ের এই দুটো পিরিয়ডে, হিন্দু এবং মুসলিম পিরিয়ডে ভারতীয় ইতিহাস কোন দিকে, ভারতীয় সমাজ ব্যবস্থা, রাজনৈতিক বলো বা অর্থনৈতিক ব্যবস্থা বলো, সেটা কোন দিকে যাচ্ছিল, তার গতি প্রকৃতি কেমন ছিল, সেটা বুঝাতে গিয়ে তিনি দেখিয়েছেন যে ওই সময়ের শাসন ব্যবস্থা ছিল ধর্মীয় কুসংস্কার যুক্ত, ধর্মীয় কুসংস্কার যুক্ত, বা ওই সময় জাতপাত, বিভিন্ন ধরনের সুপারস্টিশন আমরা যেটাকে বলি, ওই সময় ওই সকল বিষয় দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। মানে তারা ছিলেন গোঁড়া প্রকৃতি, যাদেরকে বলা হচ্ছে অর্থোডক্স ইংরেজিতে আমরা যাকে বলি। তাহলে হিন্দু এবং মুসলিম পিরিয়ডটাকে তিনি দেখাচ্ছেন একটা, অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল এই সময়টাকে, মানে হিন্দুদের সময়টাকে, মুসলিমদের সময়টাকে হেয় প্রতিপন্ন করা, টু পুট ডাউন দিস পিরিয়ড। হি ইন্টেনশনালি ডিভাইডেড ইন্ডিয়ান হিস্ট্রি ইন দিস ম্যানার অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। আরেকটা কি বিষয়, আরেকটা তিনি তার যে মেইন উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ পিরিয়ডটাকে বিশেষভাবে ফ্লারিশ করে, হি ওয়ান্টেড টু শো দ্যাট দ্য ব্রিটিশ হ্যাজ অ্যারাইভড হিয়ার টু educate the Indians, okay, to improve the condition of the Indians, মানে ভারতীয়দের অবস্থার উন্নতি করার জন্যই ব্রিটিশদের এখানে আগমন হয়েছে। তাহলে তিনি মানে ইচ্ছাকৃতভাবে হিন্দু, মুসলিম এভাবে ধর্মের ভিত্তিতে ভারতীয় ইতিহাসকে ভাগ করে যেটা মূল উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছেন, সেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডটাকে তিনি বিশেষভাবে হাইলাইট করেছেন। হি হাইলাইটেড দ্য ব্রিটিশ পিরিয়ড ম্যাক্সিমাম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওই সময় ভারতবর্ষে সকল পরিবর্তন আসতে শুরু হয়েছে, সামাজিক ব্যবস্থা বলো, অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, এসব সব আসতে শুরু হয়েছে ব্রিটিশরা। মানে ব্রিটিশ হ্যাভ অ্যারাইভড হিয়ার টু ইমপ্রুভ আওয়ার কন্ডিশন।
ঠিক আছে, আমাদের অবস্থার উন্নতির জন্যই যেন ব্রিটিশদের এখানে আসা, বিকজ হি ওয়াজ এ ব্রিটিশ হিস্টোরিয়ান। ঠিক আছে, তিনি যেহেতু একজন মানে ইউরোপিয়ান ঐতিহাসিক ছিলেন, তাহলে তার উদ্দেশ্যটা তিনি এভাবে সিদ্ধ করতে চেয়েছেন। কিন্তু আমরা দেখলাম বিষয়টি ত্রুটিযুক্ত। ওকে, ইট হ্যাজ গট ফল্ট, ইজন্ট ইট? এটার মধ্যে ত্রুটি রয়েছে। তাহলে এখন ওনার এই বিভাগ থেকে সেটা আরেকটা অন্যভাবে ইন্ডিয়ান হিস্ট্রিকে মানে ভাগ করার প্রচেষ্টা করা হয়। সেটা কি, সেটা আমরা দেখিনি। যে জেমস মিল যেভাবে সময়কাল বিভাজন করেছেন সেটা যেহেতু ত্রুটিপূর্ণ, তাহলে অন্যান্য ঐতিহাসিকরা অন্যভাবে করতে চেয়েছেন। সেটা কিভাবে করা হয়েছে? সেটা করা হয়েছে যে প্রাচীন যুগ নিশ্চয়ই তোমাদের জানা আছে, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। এই তিনটে পর্যায়ে ভারতীয় ইতিহাসকে ভাগ করা হলো। অন্যান্য ঐতিহাসিকরা এই ভাগটাকে মোর প্রেফারেবল মনে করলেন, মানে অধিকতর ভাবে এটা পছন্দ করা হলো। যেহেতু জেমস মিলের যে সময়কালের বিভাজন, যে ধর্মের ভিত্তিতে সময়কালের বিভাজন, সেটা যেহেতু ত্রুটিপূর্ণ, তাহলে ওইটা থেকে সরে গিয়ে এভাবে ভাগ করা হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখে নিই এটা কতখানি যুক্তিসঙ্গত। যেমন প্রাচীন যুগ বললে বা এনশিয়েন্ট হিস্ট্রি যেটা বলতে চাওয়া হচ্ছে, এটার যে মূল ভাবধারাটা যেটা দেখানো হচ্ছে যে ওই সময় উন্নতি বা কোনো ধরনের মানে কি বলবো, মানে বিশেষভাবে উন্নতির সেখানে কোনো মানে পরিস্থিতি ছিল না, পরিবেশই ছিল না। সবকিছু যেন মানুষ অশিক্ষিত, মূর্খ, এবং তাদের কোনো উন্নয়নের কোনো প্রচেষ্টাই নেই, বা এমন ধরনের একটা পরিস্থিতি। ঠিক আছে, যে অসভ্য বর্বর প্রজাতির মানুষ ওই সময় ছিল, এই ধরনের একটা চিন্তাধারা এখানে রয়ে গেছে প্রাচীন যুগের ইতিহাস বর্ণনার ক্ষেত্রে। কিন্তু তোমরা যে ক্লাস 6-এ পড়ে এসেছো আমাদের অতীত দিনগুলো পার্ট 1, আওয়ার পাস্ট পার্ট 1 যেটা পড়েছো, হোয়াট ইউ হ্যাভ সিন ওভার দেয়ার, ইউ হ্যাভ সিন হাউ ডেভেলপড দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ। তোমার নিশ্চয়ই মনে আছে যে হরপ্পা সভ্যতা কতটা উন্নত ছিল, সেখানকার নগর পরিকল্পনা। তারপরে তোমরা ওইখানে আরো পড়েছো যে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়েছে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। এরপরে মৌরিয়ান এম্পায়ার সম্পর্কে, মৌর্য সাম্রাজ্য, একজন মহান সম্রাট অশোকার সম্পর্কে তোমরা পড়েছো সেখানে। তাহলে এইসব বিষয়গুলি দিয়ে কি বোঝা যায় যে প্রাচীন সময়কালটা শুধুমাত্র অসভ্য বর্বরদের সময়কাল ছিল? তাহলে যেভাবে প্রাচীন যুগটাকে মানে ব্যাখ্যায়িত করা হচ্ছে সেটা কি সঠিক? তোমরা এখন যুক্তি দিয়ে চিন্তা করো। তারপরে আধুনিক যুগে, আমি মধ্যযুগটা বাদ দিয়ে আমি আধুনিক যুগে যাচ্ছি। দেখো আধুনিক যুগের যে বৈশিষ্ট্য, সেটাকে কি বলা হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে সেখানে সাম্য, তারপরে স্বাধীনতা, উদারনীতিবাদ, এসব জিনিসগুলো মানে এসব বৈশিষ্ট্যগুলো, এসব ফিচার্সগুলো আধুনিক যুগের বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়ে থাকে। যে সেখানে সাম্য থাকবে, স্বাধীনতা থাকবে, উদারনীতিবাদ থাকবে, ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়ন থাকবে, সে হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য। তোমরা একটু চিন্তা করে দেখো, যখন ব্রিটিশ পিরিয়ডে, ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড ইন ইন্ডিয়া, ভারতবাসী কি স্বাধীনতা উপভোগ করছিলেন? ভারতবর্ষের মানুষরা কি স্বাধীনতা পাচ্ছিলেন তাদের নিজস্ব মতামত প্রকাশের ক্ষেত্রে, বা যে কোনো বিষয়ে তারা কি স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, এসব করতে পারছিলেন? নিশ্চয়ই না। বা সাম্য যেটা বলা হচ্ছে সেটা কতখানি ছিল ব্রিটিশ পিরিয়ডে? আমরা যদি ব্রিটিশ পিরিয়ডটাকে আধুনিক যুগ হিসেবে ধরি, যেটা নাকি অন্যান্য ঐতিহাসিকরা সেভাবে ব্যাখ্যা করেছেন যে ব্রিটিশ পিরিয়ড না বলে বলছেন আধুনিক যুগ, তাহলে সেই সময়ে ভারতবাসীরা কি স্বাধীনতার পর্যায়ে ছিল, বা তারা কি সাম্য উপভোগ করছিলেন? নিশ্চয়ই নয়। তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশরা যেটা দাবি করতেন, দে ইউজ টু ক্লেম দ্যাট দে হ্যাভ এস্টাবলিশড হিয়ার রুল অফ ল। তারাই নাকি ভারতবর্ষে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যেটা আমরা পলিটিক্যাল সোশিয়াল লাইফের মধ্যে আলোচনায় দেখেছিলাম আমরা, ঠিক না? তোমরা পৌরজীবনে এটা পড়ে থাকবে, নিশ্চয়ই পড়েছো, আমরা গত আলোচনায় দেখেছি যে দ্য ব্রিটিশ ইউজ টু ক্লেম দ্যাট দে হ্যাভ এস্টাবলিশড রুল অফ ল হিয়ার। তারাই নাকি এখানে আইনের অনুশাসন চালু করেছিলেন। আমরা নাকি আইন বিষয়ে কোনো কিছুই জানতাম না, আমরা ছিলাম অশিক্ষিত বর্বর, ভারতবাসীরা এরকম ছিল। তারা এসে এখানে আইনের শাসন চালু করেন। তো তোমরা নিশ্চয়ই মনে আছে, দেখেছো যে এমন কিছু আইন ছিল ব্রিটিশ পিরিয়ডে, সেগুলোকে কি সত্যি আইনের অনুশাসন বলা যায়? যেমন রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, বা যেগুলোকে বলা হচ্ছে যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন,
বা অস্ত্র আইন, যে ভারতীয়রা অস্ত্র ব্যবহার করতে পারবে না লাইসেন্স ছাড়া, বা মানে এটা উদ্দেশ্য হলো গিয়ে ভারতীয়দেরকে দুর্বল করে রাখা। তারপর ভারতীয় দেশীয় ভাষায়, কোন ধরনের ভারতীয় ভাষায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কিছুই লেখা যাবে না। তাহলে গণতন্ত্রের একটা মূল স্তম্ভ হলো মিডিয়া বা প্রচার মাধ্যম। সেই প্রচার মাধ্যমের কণ্ঠরোধ করে দিয়ে আবার বলা হচ্ছে আমরাই এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। তাহলে তোমরা কিভাবে বলবে যে সেই সময় সাম্য ছিল, যে আধুনিক যুগের যে বৈশিষ্ট্য সেখানে সাম্য ছিল? আমরা কি করে বলবো? তারপর সেই রাওলাট অ্যাক্টের কথাই ধরো না। রাওলাট অ্যাক্টটা কি ছিল? যে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে, মানে কোনো একজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী ব্রিটিশদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে, মানে দে ওয়ার ওয়ার্কিং এগেইনস্ট দ্য গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের বিরুদ্ধে তারা কোনো প্ররোচনামূলক কাজে লিপ্ত আছে, এতটুকু সন্দেহের ভিত্তিতে কোনো একজন ব্যক্তিকে গ্রেফতার করে 2 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া যেত। কোনো ধরনের ট্রায়াল না, নো ট্রায়াল, নো জাজমেন্ট, নাথিং। এই হচ্ছে ব্রিটিশ আইন। তাহলে কিভাবে বলা যায় যে ওই সময় সাম্য ছিল, মানুষদের স্বাধীনতা ছিল? নিশ্চয়ই নয়, ঠিক কিনা? এজন্যই এই ধরনের ক্লাসিফিকেশন থেকেও সরে এসে অন্যান্যরা এটাকে বলছেন, বিশেষত আধুনিক যুগটাকে বলতে চাইছেন যে এটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। ঠিক আছে, তার অনেকে এটাকে কলোনিয়াল পিরিয়ড বলতে চেয়েছেন। ঠিক আছে, এটাকে কলোনিয়াল পিরিয়ড বা ঔপনিবেশিক যুগ যেটা বলতে চেয়েছেন সেটা আমরা বলবো। এটা অনেকটা যুক্তিসঙ্গত। ঠিক আছে, যে আধুনিক যুগ না বলে এক শ্রেণীর ঐতিহাসিকরা বলতে চাইছেন এটা হচ্ছে ঔপনিবেশিক যুগ, কলোনিয়াল পিরিয়ড, কলোনিয়ালিজম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের যে সময়কালের শ্রেণী বিভাগ করা হয়েছে, যেটা জেমস মিল করেছিলেন, যে ধর্মের ভিত্তিতে করেছিলেন, যে হিন্দু, মুসলিম, ব্রিটিশ। উদ্দেশ্যটা তোমাদের জানা হয়ে গেছে ইতিমধ্যে, যে হিন্দু মুসলিম পিরিয়ডের শাসকদেরকে তারা দেখাতে চেয়েছেন স্বৈরাচারী, তারা দেখাতে চেয়েছেন ধর্মান্ধ। ঠিক আছে, যে তাহলে আরো একটা বিষয় এখানে রয়ে গেছে, যখন ধর্মের ভিত্তিতে জেমস মিল যে এভাবে ভাগ করছেন ভারতীয় ইতিহাসকে ধর্মের ভিত্তিতে, তার মানে হিন্দুরা যখন এখানে শাসন করছিলেন তখন কি অন্য ধর্মের লোকরা এখানে ছিল না? বা যেটা তারা বলছেন যে মুসলিম যুগ, যেটা তারা দিল্লি সালতানাত বা মুঘল পিরিয়ডটাকে বলছেন যে মুসলিম যুগ বলে সেটা তারা আখ্যায়িত করছিলেন জেমস মিল, তখন কি অন্য ধর্মের লোকরা ছিলেন না? তাহলে এভাবে যদি ধর্মের ভিত্তিতে সময়কাল শ্রেণীবিভাগ করা হয়, তাহলে যখন যে ধর্মের সময়কাল বলা হচ্ছে, অন্য ধর্মের লোকদের প্রতি কি এটি অবমাননা নয়? এটি কি ত্রুটিপূর্ণ নয়? নিশ্চয়ই তোমরা যুক্তি দিয়ে চিন্তা করবে বিষয়টা। এখন আমরা দেখব তাহলে এই যে আধুনিক যুগকে যেটা বলা হচ্ছে দ্য পিরিয়ড অফ কলোনিয়ালিজম, সেই বিষয়টা কি সেটা একটু আমরা দেখিনি। ঠিক আছে, এখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কলোনিয়ালিজম, এই ধারণাটা আমাদের এখানে দেখে নিতে হবে যে কলোনিয়াল পিরিয়ড বলতে আমরা কি বুঝছি, কলোনিয়াল পিরিয়ড বলতে আমরা কি বুঝছি, বা ঔপনিবেশিক বাদ যেটা কলোনিয়াল, ঠিক আছে, বা কলোনিয়ালিজম আমরা বলতে পারি, তার মূল বৈশিষ্ট্যটা কি ছিল? কারণ একটা সময় যেটা আমরা বলছি, এখানে আলোচনা করছিলাম যে সমগ্র পশ্চিমী দুনিয়ায় শুরু হয়ে গেছে শিল্প বিপ্লব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ স্টার্টেড ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইংল্যান্ড। তখন তাদের কি মূল উদ্দেশ্য ছিল? তাদের মূল উদ্দেশ্য ছিল উপনিবেশ স্থাপন করা, টু এস্টাবলিশ কলোনিজ ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন অংশে কলোনি স্থাপন করা ছিল তাদের মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্যে? এই যে শিল্প বিপ্লবের ফলে এত পরিমাণ জিনিসপত্র উৎপাদিত হচ্ছে, এখানে মূলত আমরা বলতে চাই যে বস্ত্র শিল্প এবং লৌহ ইস্পাত শিল্প, এই দুটো শিল্পই বেশি করে ফ্লারিশ করছিল ওই সময়। ঠিক আছে, এই দুটো শিল্প বিশেষ করে তখন প্রতিস্থাপন হচ্ছিল। তো এই সময়ে তাদের মূল উদ্দেশ্য কি ছিল? যে পৃথিবীব্যাপী এই যে শিল্প বিপ্লবের ফলে এত পরিমাণ জিনিসপত্র উৎপাদিত হচ্ছে, দ্রব্যাদি উৎপাদিত হচ্ছে, সেগুলোকে তো বিক্রি করতে হবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন অংশে নিয়ে বিক্রি করতে হবে তো, ঠিক কিনা? তাহলে বিক্রি করতে গেলে কি করতে হবে? বিক্রি করতে গেলে সেখানে উপনিবেশ স্থাপন করতে হবে। মানে পৃথিবীব্যাপী উপনিবেশ স্থাপন, এটা হলো মূল উদ্দেশ্য। সেটা কিভাবে করা? আমরা যদি ভারতের কথা ধরি, তাহলে এখানে ভারতীয় শাসক, ঠিক আছে, ভারতীয় যারা রাজা বা নবাব, ভারতীয় নবাব বলো, ঠিক আছে, বা রাজা, তাদেরকে পরাস্ত করে ক্ষমতা দখল করা। আরো একটি বিষয় যে অত্যন্ত
আমি কিন্তু কলোনিয়াল পিরিয়ডের ফিচারগুলো বলছি। তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে ঔপনিবেশিক সময়কালের বৈশিষ্ট্যগুলো কি ছিল। ঠিক আছে, আমরা যে ঔপনিবেশিকতা বাদ বলছি, তার ওই সময়ের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তার ফিচারগুলো কি ছিল, বৈশিষ্ট্যগুলো কি ছিল, যে অত্যন্ত কম মূল্যে দ্রব্যাদি ক্রয় করা, দ্রব্যাদি ক্রয় ও রপ্তানি। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, যেটা বলছিলাম যে শিল্প বিপ্লব মূলত কি দিয়ে শুরু হলো, সেটা হলো টেক্সটাইল গুডস, মিনস ক্লদিংস। ওকে, তো এখানে আমাদের আবহাওয়ায়, ভারতীয় আবহাওয়াতে কিন্তু তুলা চাষটা খুব ভালো হয়, কটন। ওকে, হিয়ার cotton production is fantastic, we can say. Okay, in this environment, cotton produces at its best. So they wanted to collect cotton at the cheapest rate from here and to export in the European countries. ঠিক আছে, তারা এখান থেকে খুব কম মূল্যে কি বলবো, মানে তুলা বা রেশম, সিল্ক যেটা বলা হয়, সেগুলো কিনে নিয়ে তারা ওইখানে খুব কম মূল্যে কিনে নিয়ে তারা তাদের দেশে রপ্তানি করত এবং সেখানে প্রোডাকশন করে সেই মানে প্রোডাক্টগুলো পৃথিবীব্যাপী সেগুলো বিক্রির ব্যবস্থা করত তারা। ঠিক আছে, তাহলে উদ্দেশ্যই হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু কলোনিয়ালিজমের ফিচার। এখন তাদের যে উৎপাদিত দ্রব্যগুলো বিক্রি করবে, সেটা মানুষ যে সরাসরি গ্রহণ করবে তা কিন্তু নয়। ঠিক আছে, মনে করো কারো একজন কোনো একটা বিশেষ ধরনের পোশাক পরার অভ্যাস রয়েছে। যেমন আমরা যদি আমাদের ইন্ডিয়ানদের কথা বলি, ভারতীয়দের কথা বলি, ভারতীয়দের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল পোশাক রয়েছে না, বিভিন্ন অংশে। যেমন আমাদের এখানে কি ট্রেডিশনাল পোশাক বলতে গেলে কি, যেমন ধুতি পাঞ্জাবি, ঠিক আছে না, বা অন্যান্য অংশে পায়জামা পাঞ্জাবি, বিভিন্ন এসব ধরনের ট্রেডিশনাল পোশাক ছিল। তো এখন সেই মানুষদেরকে যারা সবসময় একটা বিশেষ ধরনের ট্রেডিশনাল পোশাক পরে আসছেন, তাদেরকে এখন সেই ইংল্যান্ড থেকে আনিত পোশাক ব্যবহার করার জন্য কিভাবে প্ররোচিত করতে হবে, তাদেরকে বললেই শুধু হবে না, হ্যাঁ, সেখানে সকল কিছুকে পরিবর্তন করতে হবে। কি কি পরিবর্তনের কথা আমরা বলছি? যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, এটার সঙ্গে শিক্ষা ব্যবস্থা বলো, ধর্ম, ঠিক আছে, আদব কায়দা, খাদ্যাভ্যাস, সকল কিছুর পরিবর্তন করতে হবে। মানুষকে বোঝাতে গেলে এসবের প্রয়োজন রয়েছে। মানে দে ওয়ান্টেড টু সেল দেয়ার গুডস ইন এ বেটার ম্যানার, ওকে, এট দ্য হাইয়েস্ট পসিবল ওয়ে। তাহলে তাদের উৎপাদিত দ্রব্যাদি বিক্রি করতে গেলে এখানকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এবং সেটা পরিবর্তন করতে গেলে কি দেখাতে হবে? দেখাতে হবে যে আমাদের প্রোডাক্টগুলো, মানে ওয়েস্টার্ন প্রোডাক্টস আর দ্য বেস্ট। ঠিক আছে, মানে এখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখো, ইংরেজি শিক্ষার যে ব্যবস্থা চালু করা হলো, এটা কিন্তু তাদের এটাও একটা উদ্দেশ্য রয়ে গিয়েছিল যে তাদের উৎপাদিত দ্রব্যগুলো সেই ইংলিশ স্পিকিং পিপলদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা যাবে এবং আস্তে আস্তে সেটা সমগ্র সমাজে ছড়িয়ে পড়বে। তো তাদের সেই পোশাক আশাক, তাদের খাদ্যাভ্যাস, ধর্ম, এখানে খ্রিস্টান ধর্মের যে চালু করা হলো, এই যে উদ্দেশ্য কিন্তু সেটাই যে তাদের ঔপনিবেশিক ধারণাটাকে প্রচার প্রসার করা, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা কলোনিয়াল পিরিয়ডের কিছু কিছু বৈশিষ্ট্য এখানে দেখলাম। তো তার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে তাদের মূল উদ্দেশ্য হলো যে পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় যে বাজার স্থাপন করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তাদের যে প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু সেটা। এখন আমরা দেখে নিই, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই মানে ব্রিটিশ ভারতের ইতিহাস লিখতে গিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে আসছে, আমরা সেটা দেখব এখন। যে ব্রিটিশ ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কতগুলো বিষয় যেখানে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যেমন কিপিং রেকর্ডস, ঠিক আছে, বা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ। ঠিক আছে, ব্রিটিশ ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ করা এবং সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে তারা মূলত, যেমন মনে করো একজন গভর্নর জেনারেল আসলেন। তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হিসেবে কে এসেছিলেন, নিশ্চয়ই তোমাদের জানা আছে যে সেটা 1773-তে লর্ড ওয়ারেন হেস্টিংস। ওকে, লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন। ঠিক আছে, এর পরবর্তী সময়ে আরো অনেক
গভর্নর জেনারেল আসেন, একটা সময়ে এই পদটার নামও পরিবর্তিত হয়, ভাইসরয় নাম দেওয়া হয়। লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এগুলোর বিষয়ে তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তো আনসারটা কি হবে? লর্ড ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড ওয়ারেন হেস্টিংস, অ্যান্ড হোয়েন হি কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1773। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের ছোট ছোট প্রশ্ন হিসেবেও থাকতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ ব্রিটিশ ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা সহায়ক হয়েছিল। তারা যেটা দেখেছিলেন যে এখানে মূলত যে যত ধরনের রেকর্ড থাকবে, যত মনে করো কোনো তহসিল অফিস বা কোনো থানা বা কোনো কোর্ট, এখানে যত ধরনের কর্ম প্রক্রিয়া পরিচালিত হচ্ছে সকল কিছুর তথ্য এখানে সংরক্ষণ করতে হবে। এবং ওই সময় ব্যবস্থাটা এমন ছিল যে কোনো অফিসের সঙ্গে সঙ্গে সেখানে স্টোর রুম রাখা হতো। ঠিক আছে, এই তথ্য সংরক্ষণের জন্য পাশাপাশি স্টোর রুম রাখার সেখানে ব্যবস্থা ছিল। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সকল নির্দেশ, চিঠি, তারপর চুক্তি, কোন ধরনের কন্ট্রাক্ট যেটা সাইন হতো, ঠিক আছে, এগ্রিমেন্ট, এগুলো লিখিত হতো, লিখিত ও সংরক্ষিত। ঠিক আছে, এগুলো সংরক্ষণের ব্যবস্থা ছিল। তো এটি একটি প্রথায় পরিণত হয়ে গেল। এই যে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ, এটি একটি প্রথায় পরিণত হয়ে গেল। তোমরা এখনো দেখে থাকবে, তোমাদের স্কুলেও নিশ্চয়ই, প্রত্যেকের স্কুলে তোমাদের একটা অফিস ঘর থাকে, সেখানে বিভিন্ন রেকর্ড মেনটেন করা হয়। সেখানে স্কুলের বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র, তোমাদের সম্পর্কে, ছাত্রছাত্রীদের সম্পর্কে, শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র এখানে থাকে। ঠিক আছে না? তাহলে এই যে বিষয়গুলো, সেটা কিন্তু ওই সময় থেকেই চলে আসছে ট্রেডিশনালি। ঠিক আছে, যে তথ্য সংগ্রহ একটি প্রথায় পরিণত হয় এবং তার উপর ভিত্তি করে যে ইতিহাস লেখা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, সেটাই এখানে লক্ষণীয় বিষয়। কিন্তু তার একটা ত্রুটি রয়েছে। সেই ত্রুটিটা কি? যে যখন কোনো সরকারি তথ্যের উপর ভিত্তি করে যখন ইতিহাস লেখা হবে, তখন সেখানে কিন্তু আমরা সকল কিছু মানে সুচারুরূপে যে পেয়ে যাব, সেটা কিন্তু সঠিক নয়। সেখানে এটা পাওয়া যাবে এমন কোনো তার নিশ্চয়তা নেই। কারণ সেখানে সরকারি ব্যবস্থাপনার মধ্যে সাধারণ মানুষ সম্পর্কে যে ধরনের খবরাখবর, সেগুলো আমরা সাধারণত জানতে পারি না। তাহলে সেগুলো জানতে গেলে কি করতে হবে? সেগুলো যে খুঁজতে হবে, আমাদের অন্যত্র খুঁজতে হবে। ঠিক আছে, অন্যান্য যে সোর্স রয়েছে সেখানে খুঁজতে হবে। তো এরই সঙ্গে আরেকটি লক্ষণীয় বিষয় এখানে আছে, সেটা হলো গিয়ে যেমন ধরো সার্ভে বা জরিপ করা, যেটা, ঠিক আছে, সার্ভে বা জরিপ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো এই সময়ের জন্য। ঠিক আছে, সার্ভে বিভিন্ন ধরনের। কি উদ্দেশ্যে সার্ভে? যে মূল উদ্দেশ্যটা কেন? যে কোথাও শাসন চালাতে গেলে, শাসন করতে গেলে সেই জায়গা সম্পর্কে আগে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কোন জায়গা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, কোন জায়গা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে গেলে সেই জায়গাটা সার্ভে করা প্রয়োজন, জরিপ করা প্রয়োজন। এখানে কি ধরনের সার্ভে মূলত চালু হলো ব্রিটিশ পিরিয়ডে? সেটা যেমন মনে করো, যেমন জমি জরিপ করা, জমি জরিপ, তারপরে ভূমির প্রকৃতি নির্ধারণ, ফসল উৎপাদন, এসব বিষয় সম্পর্কে জরিপ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এছাড়াও আরো বিভিন্ন ধরনের, যেমন বনাঞ্চল জরিপ করা, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো। বনাঞ্চল, বন্যপ্রাণী, এসব সম্পর্কে জরিপ বা সার্ভে করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো। ঠিক আছে, কোন জায়গা ভালোভাবে শাসন করতে গেলে, বিকজ এখানে একটা কথা মনে রাখতে হবে যে ব্রিটিশরা কিন্তু দে কেম ওভার হিয়ার অ্যাজ দ্য বিজনেসম্যান, বাট ট্রেডার্স বিকেম দ্য অ্যাডমিনিস্ট্রেটরস। তারা এখানে ব্যবসা করতে এসে এই জায়গার শাসন ক্ষমতাটাকেই পুরোটা দখল করে বসলেন। তারা বুঝতে পারলেন যে এই দেশ শুধুমাত্র ব্যবসা করে চলে যাওয়ার জন্য নয়, এখানে উই হ্যাভ টু এস্টাবলিশ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন হিয়ার, আমাদের এখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে যে বিভিন্ন ধরনের সার্ভে করার মাধ্যমে, যেমন জমি জরিপ করা,
কোন অঞ্চলে কত পরিমাণ জমি রয়েছে, বা একজন মনে করো একজন কৃষকের তার কতখানি জমি রয়েছে, একজন জমিদারের কতখানি জমি রয়েছে, এবং সব জমি যে সমানভাবে ফসলের উপযোগী তা তো নয়, ঠিক কিনা? যে কোনো কোনো ফসল, কোনো কোনো জমি রয়েছে যেখানে ভালো ফসল হয় না, কোনো জায়গাতে আবার খুব ভালো ফসল হয়। তাহলে একইভাবে যদি ট্যাক্স নির্ধারিত হয়, মানে ফসলের উপর যে কর, ওকে, সেটা যদি নির্ধারিত হয় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারবে। তোমরা ভবিষ্যতে অন্যান্য অধ্যায়গুলির মধ্যে এই বিষয়গুলো পড়বে, আমি যে এখানে একটা জাস্ট ধারণা দিয়ে রাখছি। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে এখানে যে সার্ভে ব্যবস্থাটা, ওয়াই সার্ভে বিকেম ইম্পর্টেন্ট, ব্রিটিশদের জন্য সার্ভে করাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। কারণ তাদের যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে রেগুলার ফ্লো অফ ইনকাম। তারা যেটা চাইছিলেন, দে ডিড নট ওয়ান্ট টু টেক এনি কাইন্ড অফ রেসপন্সিবিলিটিস, বাট দে ওয়ান্টেড টু এনজয় দ্য রাইটস। ঠিক আছে, তারা এখানে চাইছিলেন ক্ষমতা উপভোগ করার জন্য, কোন ধরনের দায়িত্ব পালন করা ছাড়াই। তাহলে সেটা করতে গেলে আগে সার্ভেটা ভালোভাবে করতে হবে, যে কোন জায়গার জমির ফসল উৎপাদন ক্ষমতা কেমন রয়েছে, বা কোথায় কোন ফসল ভালো হয়, এসব বিষয়গুলো যখন তাদের জানা থাকবে তাহলে ট্যাক্স বা কর নির্ধারণ করতে গিয়ে তাদের সুবিধা হবে। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে আমরা যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে দেখতে পাবো এখানে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যে প্রথমেই যেটা আসছিল যে কোনো সময় কতটা গুরুত্বপূর্ণ, সেই সময়টা যখন কোনো একটা সময়ের সঙ্গে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত হয়ে যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই তার গুরুত্ব চলে আসে। তোমরা এখন স্ক্রিনে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, যদি কেউ প্রশ্ন করতে চাও আমাদের আলোচ্য বিষয়ের উপর তাহলে নিশ্চয়ই প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা যে মূলত বিষয়গুলো আলোচনা করছিলাম যে কোনো সময় বা তারিখ কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা আমরা যেখানে আলোচনা করছিলাম। এরপরে যেটা দেখছিলাম যে ব্রিটিশ পিরিয়ডে যে ব্রিটিশরা শুধুমাত্র, ব্রিটিশ ঐতিহাসিকরা কিভাবে শুধুমাত্র যে গভর্নর জেনারেল বা ভাইসরয়দের জীবন সম্পর্কে তারা, বা তাদের যে সাকসেস স্টোরি বলতে গেলে যেটা, ঠিক আছে না, তারা কি কি কোথায় কোন রাজ্য জয় করেছে, তাদের শাসন পরিচালনা কেমন ছিল, এসব বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিলেন। কিন্তু সেখানে সাধারণ মানুষের জীবন কাহিনী বা তাদের সামাজিক অবস্থানটা কি ছিল, তাদের অর্থনৈতিক পরিস্থিতি কি ছিল, ঠিক আছে, তাদের জীবিকা অর্জনের উপায় কি ছিল, সেসব বিষয়ে কোনো আলোচনাই দেখতে পাই না। তাহলে আমরা নিশ্চয়ই বলবো যে এখানে এই ধরনের ইতিহাসটা ছিল ত্রুটিপূর্ণ। পরবর্তী সময়ে ইতিহাস লেখার ধরনটা পরিবর্তিত হয়েছে। তো সেই থেকেই আমরা দেখলাম যে তার সঙ্গে সঙ্গে কি আসলো, তার সঙ্গে সঙ্গে আসলো যে এখানে যে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে জেমস মিলের যে ইতিহাসের কাল বিভাগ, এই বিষয়টিও আমরা আলোচনা করলাম। যে জেমস মিল যেভাবে ইতিহাসের কাল বিভাগটা করেছেন, তিনি কিসের উপর ভিত্তি করে করেছিলেন? তিনি মূলত ধর্মের ভিত্তিতে করেছিলেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল এটা তাদেরকে, মানে হিন্দু এবং মুসলিম এই দুটো সময়কে হেয় প্রতিপন্ন করার জন্য, মূলত যে এই সময়ের শাসকরা ছিলেন মূলত স্বৈরাচারী, মূলত ধর্মান্ধ, এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং দেখিয়েছেন যে ব্রিটিশ পিরিয়ডটা ছিল অত্যন্ত উন্নত। সেই সময়ের অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কার, নতুন আইনের অবতারণা করা, এসব বিষয় নিয়ে তিনি যথেষ্ট আলোচনা করেছেন, তার মধ্যে আমরা দেখেছি। তো এখানে আরো একটা বিষয় যেটা দেখতে হবে, যে তার এই যে জেমস মিলের শাসনকাল বিভাগের মধ্যে, মানে ইতিহাসের বিভাগটা যে কতটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা এখানে লক্ষণীয় বিষয়। এটাও তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে জেমস মিল কিভাবে ভারতীয় ইতিহাসকে বিভাজন করেছেন, হ্যাঁ, বা জেমস মিল যে বইটা লিখেছিলেন তার উপরও তোমাদের প্রশ্ন থাকতে পারে যে জেমস মিল রচিত বইটির নাম কি। তোমরা এখানে একটা প্রশ্ন লিখতে পারো যে জেমস মিল রচিত ভারতবর্ষের ইতিহাস সম্পর্কিত বইটির নাম কি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানা হয়ে গেছে এর মধ্যে, এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তিনি কবে এই বইটি লিখেছিলেন? ইট ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার 1817। এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ ইট ওয়াজ এ 3 ভলিউম ম্যাসিভ বুক। এটা খুব একটা বিশাল পুস্তক ছিল, 3টে ভলিউমে 3টে অংশে বিভক্ত ছিল, এবং তার মধ্যে যে ভাগগুলো ছিল সেটা আমরা আগেই বলেছি, সেটা হলো কি পিরিয়ড, সেটা হচ্ছে হিন্দু, মুসলিম এবং ব্রিটিশ পিরিয়ড। তো সেটা 1817-এ তিনি প্রকাশিত করেন, এবং তার উপর ভিত্তি করে তিনি যে বিভাজনটা দেখিয়েছেন সেটা যে ত্রুটিপূর্ণ, কারণ এখানে কোনো ধর্মের ভিত্তিতে যখন শাসনকালটাকে ভাগ করা হচ্ছে তখন অন্য ধর্মের লোকদেরকে এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার জন্যই এটি ত্রুটিপূর্ণ আমরা বলতে চাইছি। তো জেমস মিলের বিভাজনটা যেহেতু ত্রুটিপূর্ণ, তার থেকে আমরা সরে গেছি। তার থেকে সরে গিয়ে আমরা দেখলাম যে অন্য ঐতিহাসিকরা অন্যভাবে তার বিভাজন করেছেন। সেটা কিভাবে বিভাজন করলেন সেই বিভাজনটা আমরা দেখেছি আগে। সেটা হলো যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।
আধুনিক যুগ। এই যে তিনটে কালে অন্যান্য ঐতিহাসিকরা ভারতীয় ইতিহাসকে ভাগ করেছেন, তার কি কি বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পেয়েছি। যে প্রাচীন যুগ বলতে যে জিনিসটা সাধারণত বোঝা যায়, যে সাধারণত সেখানে কোনো শিক্ষা দীক্ষা বলো বা ধর্মীয় উন্নতি বা সাংস্কৃতিক বিষয়, ঠিক আছে, বা অর্থনৈতিক কোনো উন্নতি, সেটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে তা নয়। সেখানে অনেক ধরনের উন্নতির লক্ষণ আমরা দেখতে পেয়েছি। তোমরা যদি বিশেষত যেটা ক্লাস 6-এই পড়ে এসেছো তোমরা, যে হরপ্পান সিভিলাইজেশন হাউ ডেভেলপড ইট ওয়াজ, ঠিক আছে না, হরপ্পান সিভিলাইজেশন কতটা উন্নত ছিল, যে নগর পরিকল্পনার ক্ষেত্রে যে সিটি প্ল্যানিং, সেটা কত উন্নত ছিল। তাহলে এই বিষয়গুলি কি আমাদের অবাক করে না? তাহলে যে প্রাচীন যুগের বৈশিষ্ট্য হিসেবে যেটা বলা হচ্ছে যে ওই সময় কোনো উন্নতি হয়নি, তাহলে এটা সঠিক নয়। বা মধ্যযুগকে যেটাকে অন্ধকারময় যুগ বলা হচ্ছে, কিন্তু সেই সময় কিন্তু আবার বিভিন্ন বিষয়ে শাসন ব্যবস্থা বলো, ঠিক আছে, বা আর্কিটেকচার, যে প্রযুক্তি কৌশল, বা যে ধরনের বিভিন্ন ধরনের যে সুলতানি পিরিয়ডে বা মুঘল যুগে বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্প যে কতটা উন্নতির শিখরে গিয়েছিল, সেটা তোমরা নিদর্শন এখনো দেখতে পাও, ঠিক আছে না। যেমন তাজমহলের কথাই ধরো। তো তেমনি ভাবে আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়, যে ওই সময় সাম্য, স্বাধীনতা, অর্থনৈতিক উন্নতি, আইনের প্রতিষ্ঠা, এসব যে দাবি করা হয় যে আধুনিক যুগের বৈশিষ্ট্য হিসেবে, আসলে কতটা সেখানে আধুনিক যুগে রয়েছে ছিল, মানে আমরা ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, সেটা তোমরা নিজেরাই দেখলে যে ব্রিটিশরা যে দাবি করছিলেন যে তারা এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তাদের এমন কিছু আইন ছিল যার দ্বারা আমরা কখনোই বলতে পারি না যে তারা সেখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তার থেকে সরে গিয়ে এখানে যে একটি লক্ষণীয় বিষয়, যে অনেক ঐতিহাসিকরা কিন্তু সেই আধুনিক যুগটাকে বলতে চাইছেন যে কলোনিয়াল পিরিয়ড বা ঔপনিবেশিক যুগ, ঠিক আছে, ঔপনিবেশিকবাদ বা কলোনিয়ালিজম যেটাকে বলা হয়। তাহলে এটার ফিচারগুলো কি, সেটা আমরা দেখলাম এখানে, যে কলোনিয়াল পিরিয়ডের ফিচারগুলো কি কি। সেখানে কি ছিল, সেখানে মূলত তাদের যে উদ্দেশ্য ছিল, যে ভারতীয় যে রাজা, যে ছোট ছোট অঞ্চলগুলো যাদের অধিপতি ছিলেন, রাজা বলো বা যে নবাব ছিলেন, তাদেরকে পরাস্ত করে সমগ্র জায়গা দখল করা, মানে রাজ্য বিস্তার করা তাদের যে মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি আরেকটা কি উদ্দেশ্য ছিল, এমন কিছু এখানে প্রোডাকশন করতে হবে যেটা তাদের জন্য মানে সুবিধাজনক হবে, তাদের ব্যবসা মানে উন্নত করার জন্য তাদের জন্য সুবিধাজনক হবে। যেমন কটন, যেমন ইন্ডিগো। তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে পড়বে। এটা খুবই আকর্ষণীয় বিষয় যে কিভাবে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো। এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, যে আমরা যে সময়কালে ভাগ করছি, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোকে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাগ করে দেওয়া ঠিক নয়। যেমন ধরো, আমরা যদি ধরি যে কোনো একটি, যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন কবে স্থাপিত হয়, তোমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি কি বলবে? তো নিশ্চয়ই যে কোনো একটা নির্দিষ্ট সময়ে, এটাও একটা বিষয় যে কোন সময়কালকে, কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে শুধু যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে বেঁধে দেওয়া, এটাও কিন্তু ঠিক নয়। যে কোনো নির্দিষ্ট তারিখে সংরক্ষণ করা উচিত নয়। কোনটার কথা বলছি আমি? যেমন ধরো যদি জিজ্ঞেস করা হয় তোমাকে, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন কবে শুরু হলো, ঠিক আছে, জাতীয়তাবাদী আন্দোলনের কথা যদি জিজ্ঞেস করা হয়, জাতীয়তাবাদী আন্দোলন, তোমাদের এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে যে কোন একটি নির্দিষ্ট তারিখের মধ্যে কিছু ঘটনাকে সংরক্ষিত করা বা বেঁধে দেওয়া উচিত নয় কেন? তার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারছি, যেমন জাতীয়তাবাদী আন্দোলন। বা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য কবে স্থাপিত হলো, এই প্রশ্নটা যদি করা হয় যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন কবে হলো, when the British government was established here, বা when the nationalist movement was started in India। এই প্রশ্নগুলো যদি তোমাকে করা হয়, তাহলে কি তুমি কোনো নির্দিষ্ট তারিখের মধ্যে বলতে পারবে, কোন একটা নির্দিষ্ট তারিখে বেঁধে দিতে পারবে? নিশ্চয়ই নয়। এমন ভাবে বলা যাবে না যে অত তারিখ থেকে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হয়, বা অত তারিখ থেকে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, বা আরো অনেক কিছু ঘটনা রয়েছে যেগুলোকে কোনো একটা নির্দিষ্ট তারিখের মধ্যে বেঁধে দেওয়া উচিত নয়। কারণ ইতিহাসটাই হলো গিয়ে ক্রম বিবর্তনের পর্যায়, ঠিক আছে, ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে কলোনিয়াল পিরিয়ডে যেটা আমরা দেখেছি, কলোনিয়াল পিরিয়ডের বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম। এর পরবর্তী সময়ে আরো একটা জিনিস আমরা দেখেছিলাম যে তথ্য সংগ্রহ করা, ঠিক আছে, যে কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল ভারতবর্ষের ইতিহাসে। কেউ প্রশ্ন করবে বোধ হয়। হ্যালো, কে আছো বলো? হ্যাঁ বলো।
স্যার আমি রাজবীর ভট্টাচার্য। হ্যাঁ বলো রাজবীর, কি বলবে তোমার প্রশ্ন? হ্যাঁ আমার প্রশ্নটা হলো, হ্যাঁ ব্রিটিশরা সরকারি নথিপত্রগুলো সংরক্ষণ করে রাখতো কেন? হ্যাঁ গুড, ভালো প্রশ্ন করেছো। ওয়াই ডিড ব্রিটিশ ইউজ টু কিপ দ্য রেকর্ড, অফিসিয়াল রেকর্ডস? প্রথম কথাটাই হচ্ছে, হ্যাঁ রাজবীর একটা ভালো প্রশ্ন করেছে যে ব্রিটিশরা কেন সরকারি তথ্য নথিগুলো সংরক্ষণ করে রাখতো। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ব্রিটিশ ইতিহাস রচনা করার উদ্দেশ্যে, ঠিক আছে, সংক্ষেপে বলতে গেলে এটা বলতে হবে যে ব্রিটিশরা তাদের ইতিহাস রচনার জন্য এই সরকারি তথ্যের উপরেই তারা নির্ভর করতেন। ঠিক আছে, তখনকার সময় ব্যবস্থাটা কি ছিল দেখো, যদি কোনো সরকারি অফিস দপ্তর হোক বা কোনো তহসিল অফিস নিশ্চয়ই জানো যে যেখানে নাকি জমি, গ্রামাঞ্চলের জমির হিসাব সংক্রান্ত, বা গ্রামাঞ্চল বলো কেন শহর সব জায়গারই, যে জমি মানে পরিমাপ সংক্রান্ত যে বিষয়গুলো, যে নথিগুলো যেখানে রাখা হয় সেটাকে তহসিল অফিস বলা হয়। বা কোনো থানার যে বিভিন্ন কাজকর্ম, বা কোনো কোর্ট, ল কোর্ট যেটা রয়েছে, ঠিক আছে, যে এসব যে যত ধরনের অফিস ছিল তাদের সঙ্গে সঙ্গে লাগোয়া সঙ্গে সঙ্গে কিন্তু স্টোর রুমের ব্যবস্থা ছিল, সেখানে যত ধরনের কাজকর্ম চলতো, ঠিক আছে, তার সমস্ত রেকর্ড তারা সেখানে রেখে দিতেন, এবং ওগুলোর উপর ভিত্তি করেই ইতিহাস রচনা হতো। এক নাম্বার। দুই নাম্বার কারণ হলো যে যারা গভর্নর জেনারেল বা ভাইসরয় হয়ে আসতেন তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসতেন, ধরো মনে করো 5 বছরের জন্য। তো একজন গভর্নর জেনারেল এখানে 5 বছরের জন্য শাসন করে গেলেন, তিনি বিভিন্ন কাজকর্ম করলেন, তো তার যে কৃতকর্মগুলো, তার যেসব তিনি কাজকর্ম করে গেছেন সেগুলো সরকারি অফিসে রয়েছে, তো পরবর্তী যিনি আসবেন তার জন্য শাসন পরিচালনা করাটা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এজন্য কিন্তু মানে তথ্য নথিগুলো কিন্তু রাখা হতো। তাহলে এখানে দুটো কারণ আমরা বলবো, যে মূলত সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ ইতিহাস রচনা করার জন্য, তারপরে পরবর্তী শাসকদের শাসন পরিচালনা করতে সহজ হবে। আরো একটি বিষয় আমরা যেটা বলেছি, যেটা সার্ভের সঙ্গেও জড়িত, ঠিক আছে, জরিপের সঙ্গে জড়িত, যে কোনো জায়গার সম্পর্কে যদি ভালো সঠিকভাবে জরিপ করা হয়, সঠিক পরিমাপ করে জমির পরিমাণ, তার উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, বা কোনো বনাঞ্চল সম্পর্কিত ধারণা, যে কোনো বনাঞ্চলে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোথায় কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোথায় বন্যপ্রাণী প্রাচুর্য রয়েছে, এসব বিষয় সম্পর্কে, বা কোথাও কোন ধরনের মানুষ জাতির, যে কোথায় কোন ধরনের কোন গ্রুপের কোন জাতিগোষ্ঠীর মানুষরা রয়েছেন, তারা কোন কাজে লিপ্ত হতে পারবে, এমন বিভিন্ন ধরনের জরিপ তারা চালু করেছিলেন। ঠিক আছে, এবং যেগুলোর সবগুলোরই রেকর্ড তারা মেনটেন করতেন, এবং মেনটেন করে সেগুলো তারা রেকর্ড রুমে রাখতেন। ঠিক আছে, আশা করি রাজবীরের উত্তর পেয়েছো। তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে কোন একটা নির্দিষ্ট তারিখের মধ্যে মানে কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা বেঁধে দেওয়া উচিত নয়। তার কারণ হলো যে এমনও ঘটনা রয়েছে যেগুলো কোনো একটা নির্দিষ্ট তারিখের বিষয় নয়, যে জাতীয়তাবাদী আন্দোলন কবে শুরু হয়েছিল, বা ভারতবর্ষে ব্রিটিশরা কবে আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ঠিক আছে, এসবের উত্তর কোনো একটা তারিখের মধ্যে বেঁধে দেওয়া ঠিক নয়। এবং পাশাপাশি আরো একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে, যে আমরা ইতিহাস পড়তে গিয়ে, যেহেতু এটা প্রথম অধ্যায় হিসেবে আলোচনা করা হচ্ছে, যেহেতু এখানে দেখা হচ্ছে যে কোনো একজন বিশেষ ব্যক্তি, কোনো গভর্নর জেনারেল সম্পর্কে, বা কোনো রাজা, বা তার বংশ পরম্পরায় যে কাহিনী, শুধু এটাই তো যথেষ্ট নয়, সেখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কি পরিস্থিতি ছিল, তো সাধারণ মানুষের জীবন কাহিনী এখানে নিশ্চয়ই আসতে পারে, নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে। আচ্ছা, এখন আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলতে চাই, যেগুলো তোমরা লিখে নিলে নিশ্চয়ই পরীক্ষার জন্য অবশ্যই সাহায্যকারী হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আমি সেই প্রশ্নগুলো এখানে রাখতে চাই, সেগুলো তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো, এটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে আমি বলবো। ওকে, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে, আমরা যদি প্রথমে লিখি যে হু produced the first map of India? Who produced the first map of India? ওকে, তাহলে আনসারটা কি হবে? ভারত মানে প্রথম হিন্দুস্তানের ম্যাপ কে তৈরি করেন? তিনি হলেন জেমস রেনেল। তিনি সেটা কবে তৈরি করেন? সেটা হচ্ছে 1782। ঠিক আছে, 1782 সালে জেমস রেনেল ভারতবর্ষের প্রথম ম্যাপটি তৈরি করেছিলেন। ঠিক আছে, আমরা এরপরে যেটা আছে যে হোয়াট ইজ কনসিডার্ড এজ দ্য সিম্বল অফ ব্রিটিশ পাওয়ার। ঠিক আছে, হোয়াট ইজ কনসিডার্ড এজ the symbol of
সিম্বল অফ ব্রিটিশ পাওয়ার। ঠিক আছে, ব্রিটিশ ক্ষমতার প্রতীক হিসেবে আমরা কোন জিনিসটাকে আমরা দেখতে পাই? আমাদের অধ্যায়ে যেটা আলোচিত হয়েছে প্রথমে যেটা আছে সেটা হলো ব্রিটানিয়া। ঠিক আছে, এই ব্রিটানিয়াকে ব্রিটিশ ক্ষমতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হতো। তোমরা ইচ্ছা করলে এই প্রয়োজনীয় প্রশ্নগুলো লিখে নিতে পারো। আমি বাংলাতেও বলছি যে কাকে ব্রিটিশ ক্ষমতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়, সেটা হলো ব্রিটানিয়া। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে উত্থাপন করতে চাই। যেমন তোমরা লিখতে পারো যে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তিনি কবে আসেন? তিনি গভর্নর জেনারেল হয়ে কবে আসেন? 1773, ইন দ্য ইয়ার 1773। এটাও প্রশ্ন হতে পারে যে গভর্নর জেনারেল হিসেবে লর্ড ওয়ারেন হেস্টিংস কবে ভারতবর্ষে আসেন? when ওয়ারেন হেস্টিংস arrived in India as the governor general। ঠিক আছে, 1773। ঠিক আছে, তারপরে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, সেটাও তোমরা লিখে নিতে পারো। যেমন হু ইজ the author of a history of British India? Who is the author of a history of British India? হ্যাঁ, এই বইটির লেখক কে ছিলেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে, জেমস মিল। ঠিক আছে, এটা কবে লিখেছিলেন তিনি? কবে তিনি প্রকাশ করেন? 1817। ওকে, ইন দ্য ইয়ার 1817 জেমস মিল produced a massive 3-volume book and the name of the book is A History of British India। ঠিক আছে, এই বইটি তিনি প্রকাশ করেন। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তিনি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়াতে কিভাবে ভারতবর্ষের সময়কালকে বিভাজিত করেছেন। হাউ ডিড জেমস মিল ডিভাইড দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, এটাও লিখে রাখতে পারো প্রশ্নটা। ঠিক আছে, হাউ ডিড জেমস মিল divide the Indian history? How did James Mill divide the Indian history? Actually he divided Indian history into 3 parts. তিনি 3টে ভাগে ভাগ করেছিলেন। সে 3টে ভাগ কি? হিন্দু, মুসলিম and ব্রিটিশ। ওকে, এখানে আরেকটা ছোট প্রশ্ন থাকতে পারে, হয়তো একটু বেশি মানের প্রশ্ন থাকতে পারে, হোয়াই ডিড জেমস মিল ডিভাইড ইন্ডিয়ান হিস্ট্রি ইনটু হিন্দু, মুসলিম এন্ড ব্রিটিশ? যে জেমস মিল কেন ভারতীয় ইতিহাসকে এভাবে ভাগ করলেন, ধর্মের ভিত্তিতে ভাগ করলেন, মূলত যেটা যে হিন্দু, মুসলিম এন্ড ব্রিটিশ এভাবে কেন ভাগ করেছিলেন? নিশ্চয়ই তোমাদের কারণটা জানা হয়ে গেছে, এর মধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি বিষয়টা, ঠিক কিনা? তো এখানে আরো প্রশ্ন থাকতে পারে যে হাউ ইন্ডিয়ান হিস্ট্রি ডিভাইডেড আদার দেন জেমস মিল। জেমস মিলের বিভাগের বাইরে গিয়ে আমরা কিভাবে ইন্ডিয়ান হিস্ট্রিকে ভাগ করতে পারি, সেটাও তোমরা দেখেছো। সেটা কিভাবে ভাগ করা হয়েছে যে প্রাচীন এনসিয়েন্ট পিরিয়ড, মিডিয়েভাল পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ড, এভাবেও কিন্তু অনেক ঐতিহাসিকরা ভারতীয় ইতিহাসকে মানে সময়কালে বিভাজিত করেছেন। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে জেমস মিল কিভাবে ভারতীয় সময়কালকে বিভাগ করেছেন, আবার জেমস মিল ছাড়া অন্যান্য ঐতিহাসিকরা ভারতীয় সময়কালকে কিভাবে বিভাগ করেছেন, এবং জেমস মিলের বিভাগের ত্রুটিগুলো কি, হোয়াট এভার দ্য ডিফেক্টস অফ দ্য ডিভিশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি বাই জেমস মিল। জেমস মিল যে ইন্ডিয়ান হিস্ট্রিকে বিভাজিত করেছেন তার ত্রুটিগুলি কোথায়, এটাও প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো, তৈরি করতে পারো। তারপরে যে অন্যান্য ঐতিহাসিকরা যেভাবে ইন্ডিয়ান হিস্ট্রিকে বিভাজিত করেছেন তার ত্রুটিটা কোথায়, সেটা আমরা দেখলাম যে সময়কালের যে বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে আসলে কিন্তু সেই সময়কালে সেই বৈশিষ্ট্যগুলো অনেকটাই খাপ খায় না। ঠিক আছে, যে আধুনিক কালের যে বৈশিষ্ট্য হিসাবে সাম্য, স্বাধীনতা
যেসব বিষয়গুলো দেখানো হয়েছে, অর্থনৈতিক উন্নতি, ঠিক আছে, সেগুলো কিন্তু সবগুলোই মানে সর্বৈব সত্য আমরা এটা বলবো না, ঠিক আছে। এখানে আরো কিছু প্রশ্ন থাকতে পারে যে why did the British continue the survey system, ঠিক আছে, যে জরিপ ব্যবস্থাটা কেন তৎকালীন সময়ে প্রয়োজন ছিল, ব্রিটিশরা কেন জরিপ ব্যবস্থাটাকে কন্টিনিউ করতেন, ঠিক আছে, অথবা যে তারা কেন, যেমন একটা প্রশ্ন করলে রাজবীর যে কেন ব্রিটিশরা তথ্য সংগ্রহ করতেন এবং সংরক্ষণ করতেন, ঠিক আছে, এটা আমরা আলোচনা করলাম। তাহলে এমন ভাবে কিছু কিছু বিষয় এখানে থাকবে। আরো একটা প্রশ্ন থাকতে পারে যে অফিসিয়াল রেকর্ডগুলোর সমস্যা কোথায়, হোয়াট ওয়ার দ্য প্রবলেমস উইথ অফিসিয়াল রেকর্ডস, যে আমরা যদি শুধু অফিসিয়াল রেকর্ডের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করতে যাই তাহলে তার সমস্যাটা কোথায়, কারণ সেখানে সাধারণ মানুষ সম্পর্কে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের সামাজিক অর্থনৈতিক জীবন, ঠিক আছে, তাদের এগুলো সম্পর্কে আমরা কিছু জানতে পারি না অফিসিয়াল রেকর্ডের মধ্যে। তাহলে তাদের সম্পর্কে জানতে গেলে আমাদের কি করতে হবে, তাদের সম্পর্কে জানতে গেলে আমাদের অন্যত্র খুঁজতে হবে, যেমন কোন লেখকের জীবনী থেকে বা কারো পার্সোনাল ডায়েরি সম্পর্কে জানতে হবে, বা পরবর্তী সময় যখন সংবাদপত্র ছাপা শুরু হয়ে গেল তখন সেগুলোতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের যে আলোচনা, ঠিক আছে, সেখানে সাধারণ মানুষদের দুঃখ দুর্দশার পরিস্থিতি, এসব বিষয়ে সেখানে আলোচনা আসতে থাকলো। তাহলে মোটামুটি আমরা এই বিষয়ের মধ্যে এখানে যে আলোচনাগুলি করলাম আশা করি বুঝতে পেরেছো, এবং যে প্রশ্নগুলো বললাম তার বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে, তো এই প্রশ্নোত্তরগুলি তোমরা করে নিলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষার জন্য অনেকটা সহায়ক হবে আশা করি। এই বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকো।